আবারও রক্ত ছড়ল যুক্তরাষ্ট্রে। আইডাহো অঙ্গরাজ্যের শপিং মলে অস্ত্রধারীর গুলিতে নিহত 2, আহত 6 জন। জড়িত সন্দেহে একজন আটক। তুরস্ক ইস্যুতে ভোল পাল্টালো পশ্চিমা বিশ্ব। অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলানোর প্রতিশ্রুতি। স্বাগত জানালেন এরদোয়ান। রাষ্ট্রদূত প্রত্যাহারের সিদ্ধান্ত বাতিল। খাশোগি হত্যাকাণ্ডের পর আবারও আলোচনায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। বিষযুক্ত আংটি দিয়ে সাবেক বাদশাহ আবদুল্লাহকে খুনের পরিকল্পনার অভিযোগ। এবং ছায়াপথের বাইরে প্রথমবারের মতো নতুন গ্রহের আলামত। আয়তনে শনি গ্রহের সমান বলে ধারণা। উচ্ছ্বাস বিজ্ঞানীদের। নিশ্চিত হতে লাগবে আরও তথ্য উপাত্ত। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি শায়লা রহমান ইমা। আবারও রক্ত ঝরল যুক্তরাষ্ট্রে। স্থানীয় সময় সোমবার দুপুর 2টার দিকে দেশটির আইডাহো অঙ্গরাজ্যের একটি শপিং মলে অতর্কিত হামলা চালায় এক অস্ত্রধারী। এতে 2 জন নিহত হন। আহত হয়েছেন অন্তত 6 জন। হামলার কারণ জানা না গেলেও জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। সোমবার আইডাহো অঙ্গরাজ্যের বইস শহরের একটি শপিং মলে অতর্কিত হামলা চালায় অজ্ঞাত এক অস্ত্রধারী। জীবন বাঁচাতে দিকবিদিক ছুটতে থাকেন শপিং মলের ভেতরে থাকা লোকজন। অনেকেই মাটিতে লুটিয়ে পড়েন। আতঙ্ক ছড়িয়ে পড়ে শপিং মলের বাইরেও। ভাবতেই পারিনি এ ধরনের একটা হামলার কবলে পড়ব। পরিবারের সদস্যদের সঙ্গে এখানে কেনাকাটা করতে এসেছিলাম। গুলির শব্দ শোনা মাত্রই দ্রুত বাইরে বের হওয়ায় প্রাণী রক্ষা পেয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নিরাপত্তা বাহিনী। শপিং মল ঘিরে চলে উদ্ধার অভিযান। আটকে পড়াদের উদ্ধার করা হলেও পুলিশ পৌঁছানোর আগেই হতাহত হন বেশ কয়েকজন। হামলায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হলেও তার পরিচয় প্রকাশ করা হয়নি। এছাড়া কি কারণে এই হামলা সে বিষয়েও কিছু জানাতে পারেনি পুলিশ। খুবই ভয়াবহ একটি সময় পার করলাম। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বড় ধরনের হামলা থেকে রক্ষা করা গেছে। আমাদের নিরাপত্তা বাহিনী অত্যন্ত দক্ষতার সাথে আটকে পড়াদের উদ্ধার করেছে। হামলায় হতাহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন শহরটির মেয়র। ঘটনার কারণ জানতে পুলিশের পাশাপাশি তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা FBI। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। আইডাহো অঙ্গরাজ্যের জনবহুল শহর বইস, যেখানে 2.5 লাখ মানুষের বসবাস। এই ঘটনার পর শহর জুড়ে আতঙ্ক বিরাজ করছে। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। তুরস্ক ইস্যুতে এবার নিজেদের সুর পাল্টালো যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্ব। তুরস্কের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না বলে ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র, কানাডা, জার্মানি সহ পশ্চিমা 10টি দেশ। পশ্চিমা দেশগুলোর অবস্থান পরিবর্তন করায় তাদের এই বিবৃতিকে স্বাগত জানিয়েছে তুর্কি সরকার। প্রতিশ্রুতি দেওয়ায় 2 দিন আগে 10 দেশের রাষ্ট্রদূতদের বহিষ্কার করার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। অভ্যন্তরীণ ইস্যুতে নাক গলানোর অভিযোগে তুরস্কে নিযুক্ত যুক্তরাষ্ট্র সহ 10টি দেশের রাষ্ট্রদূতকে বহিষ্কারের নির্দেশের পর এবার নিজেদের অবস্থান পরিবর্তন করল পশ্চিমা বিশ্ব। ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোম্যাটিক রিলেশনসের 41 নম্বর ধারা অনুযায়ী বিদেশি রাষ্ট্রদূতরা সে দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে পারবে না, এই ধারায় সম্মত হওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র, কানাডা, জার্মানি, ফ্রান্স, নেদারল্যান্ড, নিউজিল্যান্ড, ফিনল্যান্ড, সুইডেন, নরওয়ে এবং ডেনমার্ক। স্থানীয় সময়ে সোমবার তুরস্কের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার ঘোষণা দেয় দেশগুলো। তুরস্কের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক সহযোগিতা আগের মতোই অব্যাহত থাকবে। আমরা সবাই মতামত সহ মানুষের অধিকারকেও গুরুত্বের সাথেই দেখি। আশা রাখি তুরস্ক ইস্যু খুব শিগগিরই সমাধান হবে। কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান একই সঙ্গে রাষ্ট্রদূতদের বহিষ্কারের সিদ্ধান্ত থেকে সরে আসার কথাও জানান তিনি। বলেন, যুক্তরাষ্ট্র সহ 10 দেশের রাষ্ট্রদূতকে বহিষ্কার করা হবে না, তবে পরবর্তীতে অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপের আগে রাষ্ট্রদূতদের সতর্ক হওয়ার পরামর্শ দেন তিনি। 41 মাদ্দেসিনে আমি বিশ্বাস করি যারা ভিয়েনা কনভেনশনের 41 ধারা মানার প্রতিশ্রুতি দিয়েছেন তারা সবাই এটি মেনে চলবেন। ভবিষ্যতে তুরস্কের অভ্যন্তরীণ বিষয়ে তারা আর কোনো ধরনের হস্তক্ষেপ করবে না। এর আগে গেল শনিবার তুরস্কে আটক ওসমান কাভালা নামক এক তুর্কি ব্যবসায়ীর অনতিবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি করে 10 দেশের রাষ্ট্রদূতরা বিবৃতি দিলে চটে যান এরদোয়ান। 2013 সালে তুরস্ক জুড়ে সরকার বিরোধী বিক্ষোভে অর্থায়ন এবং 2016 সালে ব্যর্থ অভ্যুত্থান চেষ্টায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয় কাভালাকে। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ।
বিষযুক্ত আংটির মাধ্যমে সৌদি বাদশাহ আবদুল্লাহকে খুনের পরিকল্পনা করেছিলেন দেশটির বর্তমান যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এমনই এক বিস্ফোরক অভিযোগ এনেছেন দেশটির সাবেক গোয়েন্দা কর্মকর্তা সাদ আল জাবরি। নিজের বাবার সিংহাসন আরোহণের পথ পরিষ্কার করতেই যুবরাজ এ পরিকল্পনা করেন বলেও জানান তিনি। বিষযুক্ত একটি আংটি পরে করমর্দনের মাধ্যমে সাবেক সৌদি বাদশাহ আবদুল্লাহকে খুনের পরিকল্পনা করেন বর্তমান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। বাবার সিংহাসন আরোহণে সুবিধা করতেই 2014 সালে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী চাচাতো ভাই বিন নায়েফকে এসব পরিকল্পনার কথা জানিয়েছিলেন বিন সালমান। সম্প্রতি সালমানের বিরুদ্ধে এমন বিস্ফোরক সব অভিযোগ করেছেন দেশটির সাবেক এক গোয়েন্দা কর্মকর্তা সাদ আল জাবরি। আমেরিকান সম্প্রচার মাধ্যম সিবিএস এর 60 মিনিটস অনুষ্ঠানে এক সাক্ষাৎকারে এসব মন্তব্য করেন আল জাবরি। 4 বছর আগে সৌদি আরবের শাসন ক্ষমতায় আসা যুবরাজ সালমান সম্পর্কে জাবরি আরও বলেন, মধ্যপ্রাচ্যে অসীম সম্পদের অধিকারী হলেও তিনি মানসিকভাবে অসুস্থ, নিজ দেশের জনগণ এমনকি সারা বিশ্বের জন্যই তিনি হুমকি। এদিকে 2018 সালে বিন সালমানের বিরুদ্ধে তাকে হত্যা চেষ্টার অভিযোগও করেছেন জাবরি। 2015 সালে 90 বছর বয়সে মারা যান সৌদি বাদশাহ আবদুল্লাহ। তার সৎ ভাই অর্থাৎ মোহাম্মদ বিন সালমানের বাবা সালমান বিন আব্দুল আজিজ তার স্থলাভিষিক্ত হন। মোহাম্মদ বিন নায়েফকে তখন ক্রাউন প্রিন্স করেছিলেন বাদশাহ সালমান। পরে 2017 সালে বিন নায়েফের স্থলাভিষিক্ত হন মোহাম্মদ বিন সালমান। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ। প্রেমের টানে রাজত্ব ছাড়লেন রাজকুমারী। জাপানি রাজকুমারীর প্রেম কাহিনী ও বিয়ে নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। তালেবানের ক্ষমতা গ্রহণের 2.5 মাসেই চরম অর্থনৈতিক সংকটে আফগানিস্তান। নেই বিদেশি সহায়তা, কর্মহীন লাখ লাখ মানুষ, যুদ্ধের কারণে ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছেন অনেকে। আন্তর্জাতিক সহায়তা না পেলে শীত মৌসুমে চরম দুর্ভিক্ষ দেখা দিতে পারে বলে আশঙ্কা করছে জাতিসংঘ। 2 দশকের যুদ্ধে দেশটি বিধ্বস্ত। সংঘাত সহিংসতার কারণে গড়ে ওঠেনি শিল্প প্রতিষ্ঠান। গেল 20 বছর ধরে কেবল বিদেশি সহায়তার উপর নির্ভর ছিল অর্থনীতি। বলছি আফগানিস্তানের কথা। চলতি বছরের 15ই আগস্ট আকস্মিকভাবে কাবুল দখলের মধ্য দিয়ে আফগানিস্তানের মসনদে বসে তালেবান। এরপরই পাল্টে যায় প্রেক্ষাপট। গনি সরকারের পতনের পর বন্ধ হয়ে যায় বিদেশি সহায়তা। তালেবানের ক্ষমতা গ্রহণের 2.5 মাসের মধ্যেই ভেঙে পড়েছে অর্থনীতি। ব্যাংকগুলোতে নেই নগদ অর্থ, দেখা দিয়েছে মুদ্রাস্ফীতি। নিত্যপণ্য যা পাওয়া যায় তারও দাম বাড়ছে হু হু করে। কাজ না থাকায় কর্মহীন হয়ে পড়েছেন বহু মানুষ। নিরাপত্তা নিয়ে এখন তেমন কোনো সমস্যা দেখছি না, কিন্তু আমরা কাজ করে খেতে চাই। কোনো দেশই আমাদের সমর্থন করছে না। সমর্থন করলে আমাদের অর্থনীতি স্বাভাবিক হতো। এভাবে আর কতদিন চলবে বুঝতে পারছি না। আমরা সরকারের কাছে কাজ চাই, আর কোনো দাবি নাই। মানুষ কাজ পাচ্ছে না, কোনো খাবার নাই, টাকা পয়সা নাই, নিত্য পণ্যের দাম বাড়ছে, সবকিছু ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। এমন পরিস্থিতিতে দেশটিতে ভয়াবহ মানবিক বিপর্যয়ের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি WFP বলছে, আগামী শীত মৌসুমের আগে বিদেশি সহায়তা না পেলে চরম দুর্ভিক্ষ দেখা দিতে পারে। দেশটির মোট জনসংখ্যার অর্ধেকই খাদ্য সংকটে রয়েছে বলেও জানায় সংস্থাটি। এছাড়া 32 লাখ শিশু ভুগছে পুষ্টিহীনতায়। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। সরকার গঠনের পর নানা বিষয়ে কঠোর অবস্থানে গেলেও পুরুষদের ক্রিকেট খেলার উপর কোনো বিধিনিষেধ দেয়নি তালেবান সরকার। নানা অনিশ্চয়তা কাটিয়ে তাই টি-20 বিশ্বকাপে খেলতে পারছে আফগানিস্তান ক্রিকেট দল। বিশ্ব আসরে অংশ নেয়া রশিদ নবীদের শুভকামনা জানিয়েছেন আফগান ক্রিকেট প্রেমীরা। কাবুলে সবুজ রঙের দেখা মেলে না সহজে। মাঠে ধুলো ওড়ে, ঘাস নেই কোথাও। যুদ্ধবিধ্বস্ত শহরটাকে আগলে রাখার চেষ্টায় উত্তপ্ত পাহাড়। চোখ মেললেই নিথর মেঘের ভাঁজে মাথা গুজে থাকা পর্বতের সন্ধান পাওয়া যায়। সবখানে ক্লান্তির ছাপ, জীবন যুদ্ধের ক্লান্তি, বুলেট কামানের যুদ্ধের ক্লান্তি। তালেবানের হাতে ক্ষমতা যাওয়ার পর সৃষ্ট অনিশ্চয়তা এখনও কাটেনি। আফগানিস্তানের নারী অ্যাথলিটদের অনেকেই দেশ ছেড়ে পালিয়েছেন। বিশ্বকাপের আগে দুশ্চিন্তায় ছিলেন জাতীয় দলের ক্রিকেটাররাও, কিন্তু শেষ পর্যন্ত তালেবানের অনুমতি পেয়েই বিশ্বমঞ্চে রশিদ নবীরা।
সংযুক্ত আরব আমিরাতে এখন দলের সাফল্যের আশায় দিন গুনছে দেশটির মানুষ। আমাদের জাতীয় দলের উচিত একতাবদ্ধ হয়ে খেলা। দলের মাঝে ঐক্য থাকলেই ভালো করা সম্ভব। যেহেতু অধিকাংশ ক্রিকেটার আন্তর্জাতিক লিগে খেলে আর সবাই অভিজ্ঞ, আমার বিশ্বাস আমাদের দল টি-20 বিশ্বকাপে অন্তত সেমিফাইনালে যাবে। ছোটবেলা থেকেই ক্রিকেট খুব পছন্দ করি। আমরা ইসলামের জন্য লড়েছি, কিন্তু ক্রিকেটকে ভুলে যাইনি। তালেবানরা আফগানিস্তানের সরকার গঠনের পর বিশ্বকাপে রশিদ নবীদের বিপক্ষে খেলা নিয়ে আপত্তি তুলেছিল অস্ট্রেলিয়া। যদিও বিশ্ব ক্রিকেটে উত্থানরত দলটিকে খেলতে বাধা দেয়নি আইসিসি। অনিশ্চয়তা কাটিয়ে বিশ্বকাপের ময়দানে পা রেখেছে মানসিকভাবে চাপে থাকা দলটা। চামান ই হুজুরি গ্রাউন্ডে স্থানীয়দের এই ক্রিকেট খেলার দৃশ্য নিশ্চয়ই অনুপ্রাণিত করবে তাদের। মাকসুম আলম খান, সময় সংবাদ। এত সমালোচনার ঝড়ের কবলে পড়েও মুনাফার তুঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। বছরের তৃতীয় প্রান্তিকে এই কোম্পানির মুনাফা হয়েছে $900 কোটি। বিভিন্ন কারণে বিশেষ ব্যবহারকারীদের কাছে বিজ্ঞাপন কমলেও খুব একটা নেতিবাচক প্রভাব পড়েনি আয়ে। নানা সমালোচনার পরও মুনাফার তুঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। সোশ্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুক চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই 3 মাসে $900 কোটি মুনাফা করেছে। গত বছর একই সময়ে ফেসবুকের মুনাফা ছিল $780 কোটি। অ্যাপলের iOS 14 অপারেটিং সিস্টেম নতুন প্রাইভেসি আপডেটের কারণে বিজ্ঞাপনও পৌঁছাতে পারছে না ফেসবুক অনেক ব্যবহারকারীর কাছে। ফেসবুকের বিরুদ্ধে সম্প্রতি বেশ কয়েকটি গুরুতর অভিযোগ তুলে আলোড়ন সৃষ্টি করেন মাধ্যমটির সাবেক প্রোডাক্ট ম্যানেজার ফ্রান্সেস হাউগেন। বিভক্তি সৃষ্টি, শিশুদের ক্ষতি করা, নিরাপত্তার চেয়ে মুনাফার দিকে বেশি ঝোঁক, গণতন্ত্র দুর্বল করা সহ ফেসবুকের বিরুদ্ধে হাউগেনের অন্যান্য অভিযোগ নিয়ে বিশ্বব্যাপী চলছে আলোচনা সমালোচনা। বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, বিভিন্ন নথিতে দেখা যায় বিদ্বেষমূলক বক্তব্য ও যুক্তরাষ্ট্রের বাইরে মানব পাচার প্রচার সংবলিত কন্টেন্ট সরাতে বারবারই ব্যর্থ হয় ফেসবুক। এমন প্রেক্ষিতে বিবিসির মঙ্গলবারের প্রতিবেদনে বলা হয়, ফেসবুক 3 মাসে $900 কোটি মুনাফা করেছে। ফেসবুকের বিরুদ্ধে আনা সাম্প্রতিক অভিযোগ সম্পর্কে প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ সোমবার বিনিয়োগকারীদের বলেন, প্রতিষ্ঠানের ভাবমূর্তি নষ্ট করতে সমন্বিত প্রচেষ্টা চালানো হচ্ছে। ফেসবুকের পক্ষ থেকে বলা হয়, 30 সেপ্টেম্বর পর্যন্ত গত 12 মাসে মাধ্যমটির মাসিক ব্যবহারকারীর হার 6% বেড়েছে। মাসিক ভিত্তিতে 291 কোটি মানুষ ফেসবুক ব্যবহার করছেন। অবশ্য গত কয়েক মাসে ফেসবুকের আয় অনেক বাড়লেও অ্যাপলের গোপনীয়তা নীতির কারণে রাজস্ব আয় কিছুটা কমেছে। ফেসবুকের প্রধান আর্থিক সম্পর্ক বিষয়ক কর্মকর্তা ডেভিড ওয়েহনার জানান, হার্ডওয়্যার ডিভিশন ফেসবুক রিয়েলিটি ল্যাবের জন্য $1000 কোটি বিনিয়োগ করবে তারা। বিজ্ঞাপন বিক্রি থেকে তৃতীয় প্রান্তিকে কোম্পানির আয় হয়েছে $2900 কোটি। গেল বছর একই সময় হয়েছিল $2100 কোটি। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ। সামাজিক মাধ্যম ফেসবুকে সহিংসতা উস্কে দেওয়ার বিস্ফোরক তথ্য ফাঁস করলেন প্রতিষ্ঠানটির সাবেক কর্মকর্তা ফ্রান্সেস হাউগেন। ব্রিটিশ পার্লামেন্টে উপস্থিত হয়ে সোমবার আইন প্রণেতাদের কাছে সাক্ষ্য দেন তিনি। একই সঙ্গে এ সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রমাণ উপস্থাপন করেন হাউগেন। বিদ্বেষ ছড়িয়ে দেওয়া প্রতিষ্ঠানগুলোকে বড় অঙ্কের জরিমানা সহ কঠোর দণ্ড দেওয়ার কথা জানিয়েছে ব্রিটিশ পার্লামেন্ট। বর্ণবিদ্বেষ, সাম্প্রদায়িক সহিংসতা উস্কে দেয়া কিংবা রাজনৈতিক ফায়দা নিতে ঢাল হিসেবে ফেসবুককে ব্যবহারের অভিযোগ বেশ পুরানো। বিভিন্ন দেশের সরকারের সমালোচনার মধ্যেই প্রতিষ্ঠানটি সম্পর্কে আরও বিস্ফোরক তথ্য দিলেন এর সাবেক কর্মকর্তা ফ্রান্সেস হাউগেন। সোমবার ব্রিটিশ পার্লামেন্টে উপস্থিত হয়ে অনলাইন নিরাপত্তা বিষয়ক কমিটির কাছে সাক্ষ্য দেন হাউগেন। ফেসবুক কিভাবে সমাজে বিদ্বেষ ছড়াচ্ছে তা তুলে ধরেন তিনি। এ সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রমাণ দেন ফেসবুকের সাবেক এই ডাটা সায়েন্টিস্ট। হাউগেন বলেন, ফেসবুক বিশ্বজুড়ে আরও সহিংসতা ও অস্থিরতা সৃষ্টি করবে, কেননা এর অ্যালগোরিদমগুলো সেভাবেই সাজানো হয়েছে। ফেসবুক যতগুলো সহিংসতা ও বিদ্বেষমূলক পোস্ট মুছে দেয় তার অধিকাংশই ডাটা অ্যানালাইসিসের মাধ্যমে রোবট করে থাকে, কিংবা যেগুলো মানুষ কেবল রিপোর্ট করে সেগুলোকে নিয়েই কাজ করে ফেসবুক। তবে বিদ্বেষমূলক সব পোস্ট আদৌ প্রত্যাহার করা হয় না। 100 ভাগের মধ্যে মাত্র 3 থেকে 4% বিদ্বেষমূলক পোস্ট সরিয়ে নেওয়া হয়, বাকি সবই থেকে যায়।
unless the AI can take out the bad things. And as you saw, ফেসবুকের সহ-প্রতিষ্ঠান ইনস্টাগ্রাম শিশুদের জন্য আদৌ কতটা নিরাপদ সে নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন হাউগেন। ক্ষতিকারক কন্টেন্ট থেকে শিশুদের নিরাপত্তা দিতে প্রতিষ্ঠানটি ব্যর্থ হয়েছে বলেও মনে করেন তিনি। অনলাইন ও ফেসবুকের মতো প্ল্যাটফর্মগুলোতে ক্ষতিকর বিষয় নিয়ন্ত্রণ করা না হলে কঠোর ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা নিয়েছে ব্রিটিশ সরকার। এ বিষয়ে শিগগিরই একটি প্রস্তাবনা আনতে যাচ্ছে তারা। বিশেষ করে শিশুদের গ্রুমিং, বিদ্বেষমূলক কর্মকাণ্ড এবং পর্নোগ্রাফির সংস্পর্শ থেকে রক্ষা করতে আইন লঙ্ঘনকারী প্রতিষ্ঠানগুলোকে বড় অঙ্কের আর্থিক জরিমানা সহ অন্যান্য দণ্ডের বিধান রাখার কথা জানিয়েছে ব্রিটেন কর্তৃপক্ষ। পার্লামেন্টারি কমিটিতে হাউগেনের বক্তব্যের বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি ফেসবুক কর্তৃপক্ষ। ব্রিটেনের পার্লামেন্টে সাক্ষ্য দেওয়ার পর এবার ইউরোপীয় ইউনিয়নের আইন প্রণেতাদের কাছে যাবেন ফ্রান্সিস হাউগেন। সেখানে একই বিষয়ে বক্তব্য তুলে ধরবেন তিনি। এদিকে ভারতে ফেসবুকের মাধ্যমে সহিংসতা ও গুজব লাগামহীনভাবে ছড়িয়ে পড়ছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যমগুলো। এতে বলা হয়, বিভিন্ন ইস্যুতে ফেসবুকে ভুয়া খবর ও বিদ্বেষমূলক পোস্ট দিয়ে সহিংসতায় উস্কানি দেয়া হচ্ছে, যা নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে ফেসবুক। ওমর ইনান, সময় সংবাদ। শক্তিশালী ঝড়ের আঘাতে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার উত্তর ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় ভয়াবহ বন্যা ও ভূমিধস দেখা দিয়েছে। বিপর্যয়ের মধ্যেই উত্তরাঞ্চলে শুরু হয়েছে তুষারপাত। এদিকে হারিকেন রিক আঘাত হেনেছে মেক্সিকোর দক্ষিণ উপকূলে। দেশটির উপকূলবর্তী পাহাড়ি অঞ্চলে আকস্মিক বন্যা সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে ভয়াবহ বন্যায় ইতালিতে একজনের মৃত্যু হয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে অনেক কথা হলেও মিলছে না কোনো সমাধান। আর এর প্রভাব পড়তে শুরু করেছে সারা বিশ্বে, কারণ এরই মধ্যে প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত পৃথিবীর বিভিন্ন শহর। স্থানীয় সময় রোববার যুক্তরাষ্ট্রের নর্দার্ন ক্যালিফোর্নিয়ায় আঘাত হানা শক্তিশালী ঝড়ের তাণ্ডব আরও ভয়াবহ আকার ধারণ করেছে। টানা বৃষ্টিতে অঙ্গরাজ্যটির উত্তর ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন কাউন্টিতে ভয়াবহ বন্যা ও ভূমিধস দেখা দিয়েছে। এছাড়া এখনও বেশ কিছু কাউন্টিতে রাতভর অব্যাহত রয়েছে বৃষ্টিপাত, বইছে প্রবল বাতাস। এতে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বিভিন্ন কাউন্টিতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন 3,80,000 মানুষ। তবে বিপর্যয় না কাটতেই উত্তরাঞ্চলে শুরু হয়েছে তুষারপাত। এতে চরম দুর্ভোগে পড়েছেন ওই অঞ্চলের বাসিন্দারা। উপড়ে যাওয়া গাছপালা সরাতে হিমশিম খাচ্ছেন উদ্ধারকর্মীরা। এদিকে স্থানীয় সময় সোমবার সকালে আঘাত হানা হারিকেন রিকের তাণ্ডবে লন্ডভন্ড মেক্সিকোর দক্ষিণ উপকূল। উপড়ে গেছে বহু গাছপালা, বিধ্বস্ত হয়েছে রাস্তাঘাট। তাণ্ডব চালানো হারিকেনটি উত্তর উপকূলের দিকে ধেয়ে যাচ্ছে। এতে উপকূলবর্তী পাহাড়ি অঞ্চলে ভূমিধস ও আকস্মিক বন্যা সতর্কতা জারি করা হয়েছে। নিচু এলাকা থেকে এরই মধ্যে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। অন্যদিকে ইতালির দক্ষিণাঞ্চলের সিসিলি দ্বীপে ভারী বৃষ্টিতে সৃষ্টি হয়েছে বন্যা। প্রবল বাতাসে বিপর্যস্ত জনজীবন। এতে এখন পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছেন অনেকে। বন্ধ করে দেওয়া হয়েছে অফিস, আদালত ও স্কুল। জিনিয়া শেখ, সময় সংবাদ। ভারতের রাজধানী দিল্লির একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে একই পরিবারের 4 জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার ভোরের দিকে দিল্লির সীমাপুরী এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের ফলে সৃষ্ট ধোঁয়ায় অক্সিজেন স্বল্পতার কারণে মারা যান ওই 4 সদস্য। খবর পেয়ে আগুন নেভাতে ছুটে আসেন দমকল বাহিনী। প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনটিতে অবসরপ্রাপ্ত এক দম্পতি ও তাদের 2 সন্তান থাকতেন। আগুনের তীব্রতা এত ভয়াবহ ছিল যে নির্ধারিত সময়ে তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। কী কারণে আগুনের সূত্রপাত তা এখনও জানা যায়নি। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটি তৈরি ও তাদের উন্নয়নে কাজ করার স্বীকৃতি হিসেবে গুণীজন সম্মাননা দেওয়া হয়েছে। প্রবাসের মাটিতে যারা বাংলাদেশ ও বাংলাদেশিদের চেনাতে সক্ষম হয়েছেন তাদেরকে অর্জনের জন্য দেওয়া হয়েছে পদক। এবার 4 বিশিষ্টজন পুরস্কার পেয়েছেন। লস অ্যাঞ্জেলেসের লিটল বাংলাদেশ প্রেস ক্লাব আয়োজিত এ অনুষ্ঠান হয়ে ওঠে তারার মেলা। বাংলাদেশ থেকে যোগ দেন নওশিন হিলোল দম্পতি। লস অ্যাঞ্জেলেস থেকে সহকর্মী লস্কর আল মামুনের রিপোর্ট। অনুষ্ঠানের শুরুটা ছিল জমকালো আয়োজনে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের সায়েন্টোলজি মিলনায়তনে স্থানীয় সময় রোববার রাতে আয়োজন করা হয় লিটল বাংলাদেশ অ্যাওয়ার্ড 2021 ও সাংস্কৃতিক সন্ধ্যা, যার প্রধান আকর্ষণ ছিল গুণীজন সম্মাননা। প্রবাস জীবনে
এই 40 বছর একটা জিনিস অভিজ্ঞতা হয়েছে, বিশেষ করে অনেকে বলে আমি পিএইচডি করেছি, আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, আমি একটা উপর বাঙালির উপর পিএইচডি করেছি। আমি প্রবাসীদের এ অনুষ্ঠানের আয়োজক লিটল বাংলাদেশ প্রেস ক্লাব। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল তারেক মোহাম্মদ। তিনি পুরস্কার তুলে দেন বিশিষ্ট 4 বাংলাদেশির হাতে, যারা দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের মাটিতে বাংলাদেশিদের প্রতিষ্ঠিত করতে অবদান রেখেছেন। এবছর মোহাম্মদ এহসান, মমিনুল হক বাচ্চু, মিয়া নাইম হাবিব ও MK জামান পান গুণীজন সম্মাননা। আয়োজক সংগঠন প্রেস ক্লাব নেতারা প্রতি বছর এ সম্মাননা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তথ্য ও প্রযুক্তি বিশেষজ্ঞ শেখ গালিব রহমান সহ বেশ কয়েকজন জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী। লস্কর আল মামুন, সময় সংবাদ, লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র। ব্রোকান্ত এক ধরনের মেলা। বিভিন্ন প্রয়োজনীয় ও পুরাতন জিনিসপত্র বিক্রির জন্য এই মেলার বেশ জনপ্রিয়তা রয়েছে ফ্রান্সে। রাজধানী প্যারিস ছাড়াও বিভিন্ন শহরে প্রতি বছর সরকারি ছুটির দিনে এই মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। করোনার কারণে মেলা অনুষ্ঠিত না হলেও পরিস্থিতির উন্নতি হওয়ায় এবারের মেলায় ক্রেতার সমাগমে বেশ সরগরম ছিল। প্যারিসের এমন মেলা ঘুরে বিস্তারিত জানাচ্ছেন লুৎফর রহমান বাবু। পুরাতন জিনিসপত্র বিক্রির জন্য এটিকে মেলাই বলা চলে। সাপ্তাহিক ছুটির দিন কিংবা সরকারি ছুটির দিনে এই মেলা বসে। রাজধানী প্যারিস ছাড়াও ফ্রান্সের অন্যান্য বড় শহরের পৌর এলাকাগুলোতে ভিন্ন ভিন্ন দিনে এই মেলার আয়োজন হয়ে থাকে। নিজের জন্য অপ্রয়োজনীয় কিংবা অতিরিক্ত জিনিসপত্রই কেনাবেচা হয় এই মেলায়। এমন কোনো জিনিস নেই যা এই মেলায় পাওয়া যায় না। কাপড় চোপড় তো বটেই, হাতের আংটি থেকে শুরু করে বই, কলম, এমনকি অনেক দুষ্প্রাপ্য জিনিসপত্রও পাওয়া যায় এই মেলায়, আর দাম একেবারেই সস্তা। মেলায় অংশগ্রহণকারীরা বলেছেন করোনার কারণে গেল 2 বছর এই মেলায় তারা অংশগ্রহণ করতে না পারলেও এবারের মেলায় অংশগ্রহণ করে তারা অনেকটাই খুশি। স্থানীয় পৌরসভা থেকে আমি এই জায়গাটি ভাড়া নিয়েছি। আমি বাচ্চাদের খেলনা বিক্রি করছি। বাচ্চারা এখান থেকে তাদের পছন্দের খেলনাটি কিনে নিয়ে যেতে পারছে। দাম একেবারেই কম। আর এই মেলা থেকে সস্তায় জিনিসপত্র কিনতে পেরে খুশি ক্রেতারাও। আমার পছন্দের একটি কাপড় কিনলাম। সাধারণ দোকানে এর দাম অনেক বেশি হলেও এখানে বেশ সস্তায় কিনতে পেরে আমি অনেক খুশি। আর কাপড়ের গুণও খারাপ না, দেখতেও বেশ সুন্দর। একেবারে সাধারণ জিনিসপত্র থেকে শুরু করে অনেক নামি দামি কোম্পানির জিনিসপত্র পাওয়া যায় এই মেলায়। পরিবার পরিজনদের নিয়ে অনেকেই অংশগ্রহণ করেন এই মেলায়, আর তাই এই মেলা তাদের কাছে শুধু একটি মেলাই নয়, উৎসবও বটে। প্যারিসের ব্রোকান্ত মেলা থেকে মোহাম্মদ লুৎফর রহমান বাবু, সময় সংবাদ। প্রেমের টানে রাজত্ব ছাড়লেন জাপানের রাজকুমারী। নানা বিতর্কের অবসান ঘটিয়ে অবশেষে প্রেমিক কোমোরোকে বিয়ে করলেন রাজকুমারী মাকো। মঙ্গলবার এই বিয়ের মধ্য দিয়ে রাজকীয় মর্যাদা হারাচ্ছেন তিনি। আভিজাত্য, জৌলুস সবকিছু পেছনে রেখে ভালোবাসার মানুষটিকে বানান জীবনসঙ্গী। নবদম্পতি এ সময় তার বিয়ে ঘিরে যত কাণ্ড ঘটেছে তার জন্য ক্ষমা চান মাকো, আর সারা জীবন যেন ভালোবাসার মানুষটিকে আগলে রাখতে পারেন তার জন্য আশীর্বাদ চেয়েছেন কোমোরো। ও একজন অতুলনীয় ব্যক্তি। ওকে বিয়ে করা ছাড়া আমার কাছে আর কোনো বিকল্প ছিল না। আমি মাকোকে ভালোবাসি, তাকে নিয়েই আমি বাকিটা জীবন পার করতে চাই। এই বিয়ের মধ্য দিয়ে রাজত্ব হারালেন মাকো। সম্পদ কিংবা পদমর্যাদা কোনো কিছুকেই পাত্তা না দিয়ে ভালোবাসার টানে সাধারণ জীবনযাপনকেই বেছে নিলেন এই রাজকুমারী। জাপানের রাজপরিবারের নিয়ম অনুযায়ী রাজকুমারীরা রাজবংশের বাইরের সাধারণ পরিবারের কাউকে বিয়ে করলে হারাতে হয় পদমর্যাদা। মাকো মর্যাদার পাশাপাশি 1020 কোটি সম্পদ নিতেও অস্বীকৃতি জানান। বিয়ের পর যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর কথা রয়েছে এই দম্পতির। সেখানে আইনজীবী হিসেবে কাজ করার কথা রয়েছে কোমোরোর। বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন 2012 সালে পরিচয় হয় মাকো ও কোমোরোর। পরে পরিচয় রূপ নেয় প্রণয়ে, কিন্তু 2018 সালে দেখা দেয় জটিলতা, পিছিয়ে যায় বিয়ের আয়োজন। তবে 2 বছর পর তাদের বিয়ের সিদ্ধান্ত মেনে নেন জাপানের ক্রাউন প্রিন্স ফুমিহিতো। রাহানুল রানা, সময় সংবাদ। নেটফ্লিক্স ব্লকবাস্টার স্কুইড গেম জ্বরে কাঁপছে পুরো বিশ্ব। চলছে রীতিমতো উন্মাদনা। এবার সেই উন্মাদনায় ভিন্ন মাত্রা যোগ করেছে ইন্দোনেশিয়ার একটি ক্যাফে। ওয়েব সিরিজটির আদলে বাস্তবেই স্কুইড গেম প্রতিযোগিতার আয়োজন করে তাক লাগিয়ে দিয়েছে ক্যাফেটি।
তবে এখানে প্রতিযোগিতায় বাদ পড়লে মরতে হচ্ছে না কাউকে, পরিবর্তে মিলবে না কোনো পুরস্কার। চলছে হালের নতুন সেন্সেশন স্কুইড গেম, তবে নেটফ্লিক্সের পর্দায় নয়, বাস্তবেই গেমটির এক একটি ধাপে অংশ নিচ্ছেন প্রতিযোগীরা। আর চলছে নিয়ম মেনে এক একটি ধাপ পার করার প্রাণান্তকর চেষ্টা। দেখতে অদ্ভুত মনে হলেও ওয়েব সিরিজটির আদলে বাস্তবে স্কুইড গেম প্রতিযোগিতার আয়োজন করে তাক লাগিয়ে দিয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার একটি ক্যাফে। এখানে খেতে আসা সাধারণ মানুষের অধিকাংশই অংশ নিচ্ছেন এতে, আর জিতে নিচ্ছেন নানা ধরনের পুরস্কার ও খাবারের অফার। এতটা অবিকল মনে হয় না কোনো ক্যাফে বা রেস্টুরেন্ট এমন গেমের আয়োজন করতে পেরেছে। এখানে অংশ নেয়া যে কেউ সত্যিকারের স্কুইড গেমের ফিল পাবে। স্কুইড গেম দেখে এখানে এসে একই ধরনের গেম খেলতে পারাটা সত্যি অনেক ভিন্ন এক অভিজ্ঞতা। তবে ওয়েব সিরিজটির মতো এখানে প্রতিযোগিতা থেকে বাদ পড়লে মরতে হচ্ছে না কাউকে, পরিবর্তে মিলছে না কোনো পুরস্কার। আয়োজকরা জানান, স্কুইড গেম প্রেমীদের একটি ভিন্ন ধরনের অভিজ্ঞতার স্বাদ দিতেই এমন আয়োজন। প্রতিদিন গড়ে 2 শতাধিক মানুষ এখানে খেতে এসে মজার এই খেলায় অংশ নিচ্ছেন বলেও জানানো হয়। এ মাসের শুরুতে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পাওয়া স্কুইড গেম এরই মধ্যে বিশ্বব্যাপী আয় করেছে $90 কোটি বেশি। এরই মধ্যে 90টিরও বেশি দেশে 1 নম্বরে উঠে এসেছে ওয়েব সিরিজটি। অন্যয় কর্মকার, সময় সংবাদ। জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শিরোনামগুলো। আবারও রক্ত ঝরল যুক্তরাষ্ট্রে। আইডাহো অঙ্গরাজ্যের শপিং মলে অস্ত্রধারীর গুলিতে নিহত 2, আহত 6 জন। জড়িত সন্দেহে 1 জন আটক। তুরস্ক ইস্যুতে ভোল পাল্টালো পশ্চিমা বিশ্ব। অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলানোর প্রতিশ্রুতি। স্বাগত জানালেন এরদোয়ান। রাষ্ট্রদূত প্রত্যাহারের সিদ্ধান্ত বাতিল। এবং ছায়াপথের বাইরে প্রথমবারের মতো নতুন গ্রহের আলামত। আয়তনে শনি গ্রহের সমান বলে ধারণা। উচ্ছ্বাস বিজ্ঞানীদের। নিশ্চিত হতে লাগবে আরও তথ্য উপাত্ত। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়ে।